প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা না যেতে পারে সেই রাস্তাগুলিও এই যে 11, 12, 13তম গ্রেডের অর্থাৎ তৃতীয় শ্রেণীর আংশিক 3টা পদ বাতিল করে আমাদের রাস্তাগুলিকে রুদ্ধ করে দেওয়া হয়। তবে 2টি পরিপত্রের মাধ্যমে প্রথম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা বাতিল করলেও 10, 11, 12, 13তম গ্রেডে এখনো জেলা, পুষ্য ও নারী কোটা বহাল রেখে প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে। নেই শুধু মুক্তিযোদ্ধা কোটা। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে 13তম গ্রেডে যে নিয়োগগুলি চলমান আছে বা চলছে তাদেরকে নারী কোটা 60% রাখা হয়েছে, পুষ্য কোটা 20% রাখা হয়েছে এবং বিজ্ঞান কোটা যারা হচ্ছে মেইল বা পুরুষ কোটা সেখানেও 20% বা 20% রাখা হয়েছে। এখানে কোনো মুক্তিযোদ্ধা কোটা নেই। যদিও কোটা বাতিলের পরিপত্র অনুযায়ী এই গ্রেডগুলোতে কোটা থাকার কথা নয়। এই গ্রেডগুলোতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্য কোটা রেখে শত শত নিয়োগ বিজ্ঞপ্তি হরহামেশাই দেখা যাচ্ছে। তাহলে আমাদের জন্য কোটা কোথায় রাখলো এই বিষয় নিয়ে একটু জানানোর দরকার। 1 থেকে 13 পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং কোটা ব্যবস্থা রাখা হয়েছে 1 থেকে 14 থেকে 20 পর্যন্ত। অর্থাৎ একটা শ্রেণীবিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আংশিক কোটা বাতিল করে পিয়ন, জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য 14 থেকে 20তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এই বিষয়টা একটু আলোকপাত করতে যাচ্ছি। মুক্তিযোদ্ধা কোটা বর্তমানে কাগজে কলমে 14 থেকে 20তম গ্রেডে আছে। এই গ্রেডগুলোতে কোটা রাখার কারণ হলো সেইটা আমাদের গবেষণায় বা আমাদের যেই প্র্যাকটিস বা চর্চায় বলে সেটা খুব ভয়ানক। আমরা মনে করি যে বীর মুক্তিযোদ্ধারা যে সকল বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মাঝে ছিল প্রশাসনিক বৈষম্য একটা। তাই যুদ্ধে যাওয়ার তাদের দৃষ্টিতে মনে হয় অপরাধ। এদেশে যে বর্তমান অবস্থাটা চলছে, যেই দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযোদ্ধারা মনে হচ্ছে, তারা যেটা মনে করে তাদের দৃষ্টিতে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মতে তাদের প্রজন্ম যাতে পশ্চিম পাকিস্তান আমলের মতোই জারুদার, পিয়ন, চকিদার হয়, তাই এই 14 থেকে 20তম গ্রেডে কোটা রেখেছে সচিব কমিটি। অর্থাৎ এদেশের মানুষ প্রথম, দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে, তৃতীয় শ্রেণীর চাকরি করবে, আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে, চতুর্থ শ্রেণীর চাকরি করবে, পিয়ন, জারুদার হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের ভিতরে প্রশাসনিক বৈষম্যটাও প্রকট ছিল এবং আমাদের জন্য যে চাকরি ব্যবস্থা ছিল সেইটা একদম ওই জারুদার আর পিয়ন বানানোর জন্য। এদেশের হয়তোবা পরিবর্তন হয়েছে পার্সন সেই পাকিস্তান আমল থেকে, কিন্তু চেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। সেই জন্য ওই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের সন্তানরা যাতে এই চতুর্থ শ্রেণীর নাগরিক থাকে বা পিয়ন হয়, জারুদার হয়, সেই জন্য এই কোটা রেখেছে বলে আসলেও আমরা মনে করি। আচ্ছা, এখন কোটা রেখেছে 14 থেকে 20তম গ্রেড, এইটার কার্যকারিতা কতটুকু সেটাও আপনাদেরকে একটু জানানো দরকার। 14 থেকে 20তম গ্রেডে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা কার্যকারিতা যেমন আছে। 14তম গ্রেডে সচিবালয়ে, মন্ত্রণালয়ে, অধিদপ্তরে তেমন কোনো পদ নাই বললেই কিন্তু চলে। এই গ্রেডগুলি যে 14তম গ্রেডে যে কোটা রাখা হয়েছে, এই যে 14তম গ্রেডে মন্ত্রণালয়, সচিবালয়, দপ্তরে তেমন কোনো পদ নাই বললেই চলে। শুধু ওই যে বিভিন্ন ডিসি অফিস আছে, ট্যাক্স অফিস আছে এবং ইউনিয়ন পরিষদের সচিব, এই 3টা পদ আছে। এর বাহিরে তেমন কিন্তু কোনো নিয়োগ নাই। এবং আপনারা জানেন 15 থেকে 16তম যে গ্রেডগুলি আছে সেইগুলিতেও তেমন নিয়োগ নাই বললেই চলে। আর 17 থেকে 20তম গ্রেডে বর্তমানে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয়, যা বিভিন্ন দপ্তর অর্থাৎ যে থার্ড পার্টি আছে তারাই কিন্তু সেটা নিয়োগ ব্যবস্থা করে থাকে এবং সেখানেও কিন্তু কোটা কোনো কার্যকারিতা নাই। আর এই মাঝেও যে 14 থেকে 20তম গ্রেডে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কিছু কিছু দপ্তর, যারা নিজ দপ্তরে দিয়ে থাকে, সেখানেও ওই যে মুখ দেখে চাকরি, স্বজনপ্রীতি, তদবির, না হলে নিজের মতো করে। অর্থাৎ আমাদেরকে বা আমাদের জন্য যে পিয়ন বানানোর জন্য যেটুকু রাখা হয়েছে তাতেও ঠিকমতো নিয়োগ দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে এই যে কোটা বাতিলের পরেও এই যে 14 থেকে 20তম গ্রেডেও মুক্তিযোদ্ধার সন্তানরা
12, 13, 14, 15 আমার সাথে এখানে অনেকেই আছে, আমি হয়তো বা হাজির করাইতে পারবো যে 15টা ভাইবা দিয়েও কিন্তু এই 14 থেকে 20তম গ্রেডে কিন্তু চাকরি পাই নাই। অর্থাৎ আমাদের জন্য যে পরিকল্পিতভাবে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণী নাগরিক বানানোর জন্য রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেইখানেও কিন্তু কোটা ব্যবস্থার তেমন কোনো কার্যকারিতা নাই। যেমন কিছু উদাহরণ দিতে হয়, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রায় হচ্ছে 14 থেকে 20তম গ্রেডে 1311 জন নিয়োগ দিয়েছে, সেখানে সুপারিশ করেছে মুক্তিযোদ্ধা কোটায় মাত্র 17 জন। এবং এইখানে কয়েকজন রিট পিটিশনারও আছে যারা হচ্ছে আমাকে গতকালও মেসেজ করেছে যে সিলেট ডিসি অফিসে কয়েকটা চাকরি ভাইবা দিলাম, সেখানেও কিন্তু আমরা এই চাকরি পাচ্ছি না। এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ হয়েছিল, 58 জন সেকশন অফিসার নিয়োগ দিয়েছিল, সেখানেও মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয় নাই। শিল্প মন্ত্রণালয়ে 3 জন লোক নিয়োগ দিয়েছিল, সেইখানে যেই ছেলেটাকে নেওয়া হয়েছে তাকে বাইবাতে 30-এ 28 দিয়েছে, আর আমাদের যে মুক্তিযোদ্ধার সন্তান বাইবাতে তাকে মাত্র 8 দিয়েছে। এবং সে পরবর্তীতে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এবং তার পক্ষে রায় দেয়। তার পরবর্তীতে কোটা আন্দোলনের পূর্বে যে কাজটা হয়েছে, ঠিক কোটা বাতিলের ঠিক পূর্বে 5 এপ্রিল 2018 সালে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে নিতে হবে এমন আদেশের পর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বাই বাই বিভিন্ন ছলে বলে কৌশলে অযোগ্য দেখিয়ে কাউকে আর নেওয়া হচ্ছে না। তারপরে আমরা চলে আসছি এই মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে, যেটা রিট আমরা প্রথমে একটু বলেছিলাম যে সকল শ্রেণীর চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে 2021 সালে আমরা রিট দায়ের করি এবং মহামান্য আদালত একটি রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর গত 5 জুন মহামান্য হাইকোর্ট বিভাগ রুল অ্যাবসলিউট করে দেন, এতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়। এবং 6 জুন রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যান এবং স্থগিতাদেশ চাইলে দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে পরবর্তীতে ফুল বেঞ্চে শুনানির জন্য রেখে দেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন, সেই রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা সেটাকে কৃতজ্ঞতা জানাই, কিন্তু কোটার বিরোধী পক্ষ কোটাকে অযৌক্তিক মনে করেছে, তারা আন্দোলন করেছে, সেজন্য বাতিল করেছে 2018 সালে। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, তারা রাজপথে আন্দোলন করে জিতেছে, কিন্তু আমরা মনে করেছি রাষ্ট্র আমাদের বঞ্চিত করেছে, সেজন্য আমরা উচ্চ আদালতে গিয়েছি। দুই পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতে রায় দেওয়ার পরও কেন রায়ের বিপক্ষে আন্দোলন, প্রশ্ন থেকেই যায়। যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে তারা একটা রায় দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু বর্তমানে আন্দোলন চলছে। তাদের তো সেটা পরবর্তীতে আপিল করারও সুযোগ আছে। তারা কি দেশের সর্বোচ্চ আদালত মানেন না? তারা কি আইন মানেন না? যদি আদালতে রায়ের বিপক্ষে তারা আন্দোলন করতে যান, সেটা নিশ্চয়ই কোর্ট অফ কন্টেম্প বা আদালত অবমাননার মতো স্পর্শকাতর বিষয়। আর সবচেয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যেটা অপপ্রচার বা ভুল ব্যাখ্যা বা তাদের অজ্ঞতা, এই জিনিসটা আসলেও আমরা হয়তোবা কেউ অপপ্রচার বলে থাকি, কেউ পরিকল্পিতভাবে আমাদের কোটা ব্যবস্থা বা অন্যান্য বিষয় নিয়ে অপপ্রচার করে থাকেন। আবার আমরা কেউ মনে থাকি যে এটা তারা হয়তোবা তাদের অজ্ঞতা আছে যে কোটার কার্যকারিতা সেই সম্পর্কে তারা জানে না, বা এটা বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা নাকি বৈষম্য দূরীভূত হচ্ছে, এই বিষয়গুলি আপনাদেরকে একটু জানানো দরকার। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে কি, বা সংবিধানের সমানাধিকারের কথা বলা হলেও কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে কি? আসলে কি কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে? এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি আলোকপাত করতে হবে। এখানে ছাড় আছেন উনি জামাল উদ্দিন শিকদার, এবং এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন দীর্ঘদিনই, এবং এই মামলার যে রিট করেছিলেন প্রথম বীর মুক্তিযোদ্ধাদের, সেই মামলা রিটের প্রেক্ষাপটে আমাদের কিন্তু কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এখানে দেখেন যে আমরা সার্বিক কোটার কথাই বলছি, এখানে একটা আছে, একটা পিকচার নিয়ে আসছি, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। ঠিক আছে, আমরা যেটা বৈষম্য বলে থাকি সবসময়, যে কোটা ব্যবস্থা একটা বৈষম্য সৃষ্টি করছে, সংবিধান রাষ্ট্রকে সবাইকে সমানাধিকার দিয়েছে, সেই সমানাধিকার ভিত্তিতে মেধার ভিত্তিতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে একটা কোটা ব্যবস্থার বা বন্টন হবে বা
চলে যাবে। কিন্তু পক্ষ হচ্ছে আমরা যদি সবাইকে সমানাধিকার দিয়ে থাকি, আমি সার্বিক কোটার কথাই বলছি, সবাইকে যদি সমানাধিকার দিয়ে থাকি তাহলে একজনের উচ্চতা যদি 6 ফিট হয় তাহলে তাকে যদি নিচে 1 ফিট একটা টেবিল দেওয়া হয়, আর যার উচ্চতা 4 ফিট তাকে যদি 1 ফিট উচ্চতার একটা টেবিল দেওয়া হয়, বা যার উচ্চতা 3.5 ফিট তাকেও যদি সমানাধিকার দেওয়া হয়, তাহলে যেই লোকটা সবচেয়ে খাটো সে কিন্তু ওই যে 5.5 ফিট বা 6 ফিট দেয়াল টপকে এই ফুটবল খেলা বা ক্রিকেট খেলা সেটা কিন্তু দেখার সক্ষমতা তার হবে না। সেই জন্য যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিয়ে অর্থাৎ তৃণমূল জায়গাগুলি থেকেই নিয়ে আসতে হবে একটা অর্থাৎ সুষম, যেটা ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ একটা ন্যায্যতা থাকবে, কার কতটুকু দরকার সেটুকু থাকবে। আমরা সেই জন্য বলছি যে কোটা ব্যবস্থা আসলে কখনোই বৈষম্য সৃষ্টি করে না, বরং বৈষম্য দূরীকরণের জন্যই কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আমি একটু লিখিত বক্তব্য সার্বিক কোটার ক্ষেত্রে পাঠ করছি। কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না, বরং সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য দূরীভূত করে সমানাধিকারের সৃষ্টি করে। কেননা কোটা হলো রাষ্ট্র পরিচালনায় পরিসংখ্যান অনুযায়ী সভ্যতার সমস্ত স্তর ও দিকগুলোতে সমাজের সকল শ্রেণীর জনসংখ্যার প্রতিনিধিত্ব বা পরম প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় কাজে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা। এজন্য সংবিধানের 28-1 অনুচ্ছেদে কেবল ধর্মগোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করিবেন না, এমনটা যেমন বলেছেন, ঠিক 28-4 অনুচ্ছেদে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এবং এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না, এটাও বলেছেন। আবার সংবিধানের 29-1 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে, যেমন বলেছেন ঠিক 29-3 অনুচ্ছেদ 3 ক অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না, এমনটাও বলেছেন। তার মানে সংবিধান কোটা ব্যবস্থাকে সমর্থন করেছে। কোটা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় কাজে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে না পারলে ধনীরা ধনী হবে, অনগ্রসর অংশ আরও অনগ্রসর হবে, এতে অসম সমাজ ও রাষ্ট্র সৃষ্টি হবে এবং জঙ্গিবাদ সহ সমাজের বিশৃঙ্খলা দেখা দিবে। সেই জন্য সাম্য বা ইকুইটির মাধ্যমে সমতা ভিত্তিক রাষ্ট্র সৃষ্টি করতে হবে, যেটা সারা বিশ্বেই বলবৎ আছে।